Assalamu alaikum everyone. Welcome to BD Method Learning English. Today is our topic how to use auxiliary verb. তো আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে কিভাবে am is are was were ব্যবহার করতে হয় তার সাথে do does did। আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে have verb to have verb কিভাবে আলোচনা করতে হবে, মানে কিভাবে বসবে সেন্টেন্সগুলোতে, তারপরে এগুলোর অর্থ কি রকম হবে, তারপর হচ্ছে মোডালস ভার্ব। তো মোডালস ভার্বের শুধু টেন্সের আলোকে এখন আলোচনা হবে, নেক্সট ইনশাআল্লাহ ডিটেইলস আলোচনা হবে, কোথায় এর পাস্ট ফর্মগুলো ব্যবহার করা হবে সেগুলো, কোথায় আনরিয়াল পাস্ট হবে, কোথায় আমাদের পাস্ট হওয়ার পরেও কিন্তু মোডালস ভার্বগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো আমরা আলোচনা করব। তো ইংলিশ সিকোয়েন্সে অনেকেরই মন্তব্য থাকে আমরা কিভাবে শুরু করব। ইংলিশ আসলে খুব ভালোভাবে আয়ত্ত করতে গেলে বিভিন্ন ধরনের টপিক নিয়ে চিন্তাভাবনা থাকতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাদের অবশ্যই চিন্তা থাকতে হবে যে একটা সাবজেক্ট কিভাবে হবে, তারপর অবজেক্ট কিভাবে হবে, তারপর প্রোনাউন রেফারেন্সগুলো কীরকম হবে। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আলোচনা করা হবে হাউ টু ইউজ প্রোনাউন, সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড পসেসিভ। তো আজকে আমি আলোচনা করব ইউজ অফ সাম অক্সিলারি ভার্বস। তো এই অক্সিলারি ভার্বসগুলো আজকে আলোচনা করব টু হ্যাভ ভার্বস। টু হ্যাভ ভার্বসের মধ্যে কি আছে, টু হ্যাভ ভার্বস যেগুলা সেগুলোর মধ্যে দেখা যায় যে আমাদের কি আছে হ্যাভ, তারপর কি আছে হ্যাজ, আর কি আছে হ্যাড, আর আসলে অ্যাকচুয়ালি আরেকটা আছে সেটা হচ্ছে হ্যাভিং। তো আমি তোমাদের ফার্স্ট অফ অল এই তিনটি নিয়ে আলোচনা করব। তো এই তিনটির মধ্যে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে প্রথমত আমরা যদি চিন্তা করি যে আই হ্যাভ আ ক্যাট, তাহলে এটার অর্থ কি হবে, আমার একটি বিড়াল আছে। তো এখন কথা হচ্ছে এটা দেখে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে নিচ্ছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও কিন্তু হ্যাভ হচ্ছে, বাট এগুলো কিন্তু যখন টেন্সের আলোকে আলোচনা করা হবে তখন এটা অবশ্যই অক্সিলারি ভার্ব হিসাবে যদি বসে তাহলে এইটা পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। এখন পারফেক্ট টেন্সটা কীরকম, যেমন উই হ্যাভ প্লেড ক্রিকেট। তো এইটার অর্থ কি হবে, আমরা ক্রিকেট খেলেছি। তাহলে কি হচ্ছে, আমরা ক্রিকেট খেলেছি, আমরা ক্রিকেট খেলেছি। তো এখানে আমরা কি শিখলাম যে হ্যাভ ভার্ব ব্যবহার হলো আর এখানে V3 বসলো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে অবশ্যই হ্যাভ ভার্ব বসবে অথবা হ্যাজ ভার্ব বসবে। তো যখন উই হলো তখন হ্যাভ হবে, আর যখন আই হবে তখনও কিন্তু হ্যাভ হবে। আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি। এখন খেলেছি, খেলার পরে কিছু হয়েছে কি না এটা কিন্তু আমরা জানি না, এটা কোনো উল্লেখ নেই। তো এটুকু জানি যে আমি ক্রিকেট খেলেছি, আমরা ক্রিকেট খেলেছি। তো এখন যদি বলি হি হ্যাভ হবে না, তাহলে কি হবে, হ্যাজ হবে। তাহলে এখানে রাইট কোনটা, হ্যাজ। হি হ্যাজ প্লেড ক্রিকেট, হি হ্যাজ প্লেড ক্রিকেট। শুধু আমরা রুলস মুখস্থ করে আসলে সবকিছু করব না, প্র্যাকটিক্যালে আমরা ব্যবহার শিখব যাতে স্পোকেনে কাজে লাগে। কারণ আমরা বাঙালিরা স্পোকেনে দুর্বল। উই আর বাঙালি, উই আর নট ফরেনার অ্যাজ লাইক ব্রিটিশ অর আমেরিকান। দ্যাটস ওয়াই উই আর ভেরি উইক ইন স্পোকেন লেভেল। আওয়ার স্পোকেন লেভেল ইজ সো পুয়ার। কারণ হচ্ছে আমরা শুধু চিন্তা করি রুলস নিয়ে, আসলে রুলস নিয়ে চিন্তা করাটা ঠিক হবে না। যদি রুলস নিয়ে সবসময় চিন্তা করো তাহলে ইউ আর নট এবল টু
বি আ গুড স্পিকার, বিকজ ইংলিশ শুধু রুলস দিয়ে স্পিকার হওয়া যাবে না। কারণ হচ্ছে স্পিকার হতে গেলে অবশ্যই তোমাকে আগে ভোকাবুলারি জানতে হবে এবং ফর্ম খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট যদি আমরা ব্যবহার করি তারপরে কোন অক্সিলারি ভার্বগুলো ব্যবহার হবে এবং ভার্বটির রূপ ঠিক কীরকম হবে, এইটাই হচ্ছে বেসিক। তো এখন যদি আমরা ইট দেই তাহলে ইট হ্যাজ ডান, তাহলে কি হবে? যদি ইট হ্যাজ ডান, এটার কি নিজের করার কোনো ক্ষমতা আছে? যদি এরকম হয়, হ্যাঁ ক্ষমতা আছে। যদি আমরা বলি যে এডুকেশন বা বুক, বই কি আমাদের শিক্ষা দেয় না? হ্যাঁ, যদি আমরা বলি দ্য বুক হ্যাজ গিভেন নলেজ, তাহলে বই কি আমাদের জ্ঞান দেয় না? তাহলে এখানে অবশ্যই সেন্টেন্সটা ঠিক আছে, খেয়াল করতে হবে। দ্য বুক হ্যাজ গিভেন নলেজ, বই আমাদের জ্ঞান দেয়। এইখানে কিন্তু আমরা যদি চিন্তা করি যে টেন্সের আলোকে এই আলোচনাগুলো করব, তাহলে আর কিভাবে আলোচনা করব? যেমন দে যদি ব্যবহার করি, কি ব্যবহার করতে পারি আমরা? দে হ্যাভ, কি হবে? দে হ্যাভ ডান দ্য সামস, অঙ্কগুলো তারা করেছে। যদি এখানে শি হতো তাহলে কি হতো? হ্যাজ হতো। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, ফার্স্ট পারসন যদি সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় আর যদি অন্য সাবজেক্টগুলো ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের জন্য হ্যাভ অবশ্যই, তাহলে হ্যাজ ডান দ্য সামস, তাহলে কি হবে? অর্থটা কিরকম হচ্ছে? সে অঙ্কগুলো করেছে। যদি বলি তিনি অঙ্কগুলো করেছে, এটা বললে কি হবে? না, সেখানে বলতে হবে তিনি অঙ্কগুলো করেছেন। এখন যদি চিন্তা করি আমরা, ইউ হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? তোমরা অনেকেই অলরেডি বুঝতে পেরেছো কি হবে। ডান দ্য সামস, তাহলে কি হচ্ছে এর অর্থ? তাহলে কোনটাকে আমরা ঠিক করব? যেহেতু বলেছি ফার্স্ট পারসন অ্যান্ড সেকেন্ড পারসনে অবশ্যই হ্যাভ হবে, আর থার্ড পারসনের মধ্যে যখন প্লুরাল হবে, প্লুরাল অবশ্যই আমরা চিনি, প্লুরাল মানে হচ্ছে একের অধিক যদি থাকে। দে অর্থ কি? তাহারা বা তারা। এটা কি একজনকে বোঝায়? না। তো আমরা এইগুলো খেয়াল করব যে হ্যাভ ব্যবহার করা হবে অথবা হ্যাজ ব্যবহার করা হবে যখন যেটি লাগবে। এখন যদি বলা হয় আই আর উই হচ্ছে অ্যাকচুয়ালি সাবজেক্ট হিসাবে ফার্স্ট পারসন, তাহলে পারসনের মধ্যে এটা কি হবে? ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসন হবে উই, আই আর উই। আর যখন শুধু সেকেন্ড পারসন ব্যবহার করা হবে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসনের মধ্যে কি হলো? শুধু ইউ সাবজেক্টিভ। আর এরপরে যত কিছু তোমরা দেখবে মনোযোগ দিয়ে কিন্তু মনে রাখতে হবে, এটা শুনে বুঝে। এরপরে যত সাবজেক্ট রূপ তোমরা দেখতে পাও না কেন সবগুলো থার্ড পারসন হবে। তাহলে কোনগুলো হতে পারে? উইদাউট দিস ওয়ার্ডস, যেমন ইট হতে পারে, যে কোনো নেম হতে পারে, যেমন রাজু। তারপর কি হতে পারে? রানা, যে কোনো নেম ডট ডট। হি হতে পারবে, শি হতে পারবে, দে হতে পারবে। এখন কথা হচ্ছে এগুলা ছাড়াও আর কি হতে পারে? যদি এরকম বলা হয় মাই পেন, তার মানে আমার কলম। তো আমার কলমটা কি আসলে ফার্স্ট পারসনে পড়েছে? না, তাহলে অবশ্যই সেটা থার্ড পারসন। এখন যদি বলা হয় ইওর পেন
এটাও কিন্তু হবে আমাদের থার্ড পারসন। তাহলে আমরা সবগুলোকে বলে নিতে পারি থার্ড পারসন। তাহলে থার্ড পারসন কখন হবে? খুব সহজ টেকনিক, যখন আমরা দেখব যে আই, উই, ইউ এই তিনটি আছে সাবজেক্ট হিসাবে, এরপরে অক্সিলারি ভার্ব বসছে কিংবা মেইন ভার্ব বসছে, তখন আমরা খেয়াল করে রাখবো যে এটা অবশ্যই থার্ড পারসন নয়। তাহলে এটাতে হ্যাজ বসার কোনো সম্ভাবনা নেই। এখানে অবশ্যই এগুলার পরে কি যোগ হবে? হ্যাভটা যোগ হবে, হ্যাভ। যদি আমরা হ্যাভের ব্যবহার চিন্তা করি তাহলে এগুলার পরে সব হ্যাভ হবে। তাহলে আর থার্ড পারসনের বেলায় হ্যাভও হতে পারবে, হ্যাজ হতে পারবে, কিন্তু যদি সেটা সিঙ্গুলার হয় মানে একটাকে বোঝায় তাহলে হ্যাজ হবে, আর যখন বেশিকে বোঝাবে হ্যাভ হবে। যেমন দিস পেন যদি লিখি তাহলে এটা কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এর সাথে আমরা অবশ্যই কি বসাবো? হ্যাভ নাকি হ্যাজ? অবশ্যই হ্যাজকে বসাবো। যদি উই হয় তাহলে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? অবশ্যই হ্যাভ হবে। আই হলেও কি হবে? হ্যাভ হবে। যদি এখন আমরা ইউ বসাই তাহলে কি হবে? হ্যাভ হবে। যদি ইট বসাই তাহলে কি হবে? হ্যাজ হবে। তাহলে আমরা যদি বলি এমনটি হ্যাভ হ্যাজ, তো এই হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, এটা আছে ইট, দে, হি, শি, দ্য বয়, দ্য বয়েজ, উই, আই। তো কি শিখলাম আমরা এখানে? আবার কি হতে পারে? মাহিম, একটা যে কোনো নেম। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি গ্রাফ করি, আই হ্যাভ, উই হ্যাভ, ইট হ্যাজ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, দ্য বয় হ্যাজ, দ্য বয়েজ হ্যাভ। কারণ এখানে অনেকগুলো বালককে বুঝিয়েছে, দ্যাটস ওয়াই হ্যাভ। মাহিম হ্যাজ। তাহলে আই আসছে হ্যাভের কাছে, উই আসছে হ্যাভের কাছে, দে আসছে হ্যাভের কাছে, দ্য বয়েজ হ্যাভ, মাহিম হ্যাজ, দ্য বয় হ্যাজ, শি হ্যাজ, হি হ্যাজ, ইট হ্যাজ। তাহলে এই হচ্ছে অবস্থা আমাদের কিভাবে আমরা এই সাবজেক্ট ওয়াইজ হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। এরপরে মনে রাখবা, যদি এটা টেন্স আকারে হয় তাহলে অবশ্যই V3 ব্যবহার করা হবে। তাহলে হাউ টু মেক আ বিগ সেন্টেন্স, যদি আমরা চিন্তা করি কিভাবে আমরা বড় সেন্টেন্স তৈরি করব। যদি বলা হয় ইট হ্যাজ গিভেন টু ইউ, ইট হ্যাজ গিভেন টু ইউ, I have given to you, we have given to you, they have given to you, he has given to you, she has given to you, the boy has given to you, the boys have given to you, Mahim has given to you। তার মানে কি শিখলাম আমরা? কিভাবে হ্যাভ এবং হ্যাজ হবে সেগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। এগুলো কিন্তু আসলে দেখো, কোনো টিচারই, পৃথিবীর যে কোনো টিচারই হোক না কেন, সবার বই থেকে জ্ঞান অন্বেষণ করা আছে। তারা বই থেকেই তোমাদেরকে কিছু হেল্প করার জন্য, যাতে তোমরা দেখে বুঝতে পারো, সেটার জন্য এটা চেষ্টা করা হয়। এখন কথা হচ্ছে, যদি তোমরা মনোযোগ দিয়ে এটাকে প্র্যাকটিস না করো তাহলে হবে না। তাহলে নিজে নিজে বেশ কিছু সেন্টেন্স মেক করো, তাহলে জোরে জোরে বলো। তাহলে জোরে জোরে যদি তুমি বলো তাহলে তোমার স্পোকেন লেভেলটা দিন দিন কি হয়ে যাবে? ইনক্রিজ হবে, ডে বাই ডে।
সো ইউ শুড প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তুমি যতবারই বলবা ততবার তোমার ব্রেন সার্কুলেশন হবে। ব্রেন সার্কুলেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর হিউম্যান ব্রেইন, কারণ তোমার মেমোরিটা অনেক বড়। এরকম মেমোরি বাংলাদেশে আর হয়নি, পৃথিবীতে হয়নি। এটা এত বড়, এটা মানুষের এত বড় যে, কিন্তু হ্যাঁ, যদি এটাকে ইউজ না করা হয় তাহলে কি হবে? হারিয়ে যাবে। কারণ দেখো, অনেকগুলো বই থেকে যদি তুমি একটার পর একটা বই রেখে এতগুলো করলে, সেখান থেকে যদি নিচের বইটা টান দেওয়ার চেষ্টা করো তাহলে কি সমস্যা হয়ে গেল না? হ্যাঁ, তাহলে কি নিচে যাতে পড়ে না যায় সেজন্য বারবার রিভাইজ রাখতে হবে। রিভাইজে যদি তুমি রাখতে পারো তাহলে তোমার ব্রেইনটা সার্কুলেশন হবে। এরপরে আসি আমরা কোথায় হ্যাড ব্যবহার করব। হ্যাড কোথায় ব্যবহার করব? হ্যাড অনলি ফার্স্ট পারফেক্ট টেন্স। যদি আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সের টেন্স আকারে ব্যবহার করি তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হবে। আর আরেকটা ব্যবহার করা হয় পাস্ট ইনডেফিনিট। তো ইনডেফিনিট কখন হবে? যখন তোমার এটা এই হ্যাডটা মূল ভার্ব হিসাবে বসবে। কি ভার্ব হিসাবে বসবে? মূল ভার্ব হিসাবে বসবে। যেমন আই হ্যাড আ পেন্সিল, কি হবে? আই হ্যাড আ পেন্সিল। তো আমার একটা পেন্সিল ছিল, যখন এটা মূল ভার্ব হিসেবে, দেখো এটার পরে কোনো ভার্ব কি আর আছে? তাহলে সে নিজেই মূল ভার্ব হিসাবে বসেছে ছিল অর্থে। তাহলে আমার একটি পেন্সিল ছিল। তো ঘটনা হচ্ছে, অনেকের মনে প্রশ্ন আছে যে আই হ্যাড বা হ্যাভ না হয়ে এখানে মাই কেন হলো না? মাই হ্যাভ অথবা মাই হ্যাড কেন হলো না? এটা তো কাটা যাবে, তাই না? এখন কেন কাটা যাবে? অনেকের মনে এই প্রশ্নটা থাকে, যা খুবই মুশকিল ব্যাপার। ঘটনা হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্টিভ রূপ, ফার্স্ট পারসনের কি সাবজেক্টিভ রূপ, আর এর পসেসিভ রূপ হচ্ছে মাই। পসেসিভ রূপ যখন থাকবে, এটা প্রোনাউন রেফারেন্স আমি পড়াবো, এই মাইয়ের কেন এখানে মাই ব্যবহার করা হয়নি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পসেসিভ ফর্মের কারণে। পসেসিভ ফর্ম কখনো একা সাবজেক্ট হতে পারে না। পসেসিভ ফর্মের পর মাস্ট অবশ্যই একটি নাউন ওয়ার্ড থাকতে হবে। কি থাকতে হবে? নাউন ওয়ার্ড। মাই ব্রাদার্স হ্যাড আ পেন্সিল। আমার ভাইয়ের কি একটি পেন্সিল ছিল। তাহলে যখন আমরা পসেসিভ ব্যবহার করব, খেয়াল রাখবো পসেসিভের পরে কি বসে? প্লাস নাউন বসবে। যদি তুমি নাউন বসাতে না পারো তাহলে কিন্তু আর এটাকে করা সম্ভব না। তাহলে অবশ্যই আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন পসেসিভের পরে নাউন দিয়ে তুমি এগুলো ব্যবহার করতে পারবে অনায়াসে, তখন সমস্যা নেই। কিন্তু কারণ মাই তো নিজে কখনো সাবজেক্টিভ রূপ না, তাহলে আই হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখন আসি, তাহলে কখন আমরা হ্যাড ব্যবহার করছি? আই হ্যাড আ পেন্সিল। আমার একটি পেন্সিল ছিল। যদি লেখা হয় উই হ্যাড আ কার, আমাদের একটি গাড়ি ছিল, তার মানে যখন মূল ভার্ব হিসাবে বসছে তখন আমরা এই টেন্সটাকে ক্লিয়ার করে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। ফার্স্ট ইনডেফিনিট টেন্সে মূল ভার্ব হিসাবে বসলে হ্যাড, তখন আমরা ব্যবহার করব। আরেকটা কথা এখানে হচ্ছে, যত সাবজেক্টই হোক না কেন সবগুলার পরে হ্যাড বসার পাওয়ার আছে, কারণ এখানে শুধু হ্যাডই বসে, কারণ হ্যাডের কোনো অবলিক আর নেই। এই দুইটা হচ্ছে অবলিক আকারে আছে, আর এটার কোনো অবলিক নেই। তাহলে আমরা এখন যদি খেয়াল করি, আমরা যে টেন্স আকারে চিন্তা করি, তাহলে কি হবে? উই হ্যাড প্লেড ক্রিকেট। তাহলে কি হবে? উই হ্যাড প্লেড ক্রিকেট। আমরা ক্রিকেট খেলেছিলাম।
এবার যদি বলা হয় হি, তবু হ্যাড হবে, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তিনি কাজটি করেছিলেন অথবা সে কাজটি করেছিল। পার্সন অনুযায়ী ক্রিয়ার রূপের কিন্তু পার্থক্য হবে, সেটা ভদ্রতার সহিত হলে একরকম হবে, তুচ্ছার্থক হলে আরেক রকম হবে। তাহলে ভদ্রতা যেটা, এটা বাংলায় সম্ভ্রমাত্মক হিসাবে আলোচনা করা হয়ে থাকে। তাহলে পারফেক্ট টেন্সে আমরা কি করব? হ্যাড ব্যবহার করব। এখন শর্ত হলো এই পারফেক্ট টেন্সে গিয়ে আমাদের আফটার এবং বিফোরের ব্যবহার আছে। তো এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন আসি শ্যাল অথবা উইল। শ্যাল, তাহলে টু আমরা এটাকে মডালস ভার্ব বলতে পারি, মডালস ভার্ব। তো মডালস ভার্বগুলো হবে কি? শ্যাল, শুড, ক্যান, কুড, এই ধরনের ওয়ার্ডগুলো নিশ্চয়ই তোমরা ভার্বের ডিটেলস যে ভিডিওটি আছে তার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া থাকবে, সেইটা তোমরা দেখে নিবে এই ভিডিওতে। আর ওটা দেখে আসলে তোমরা বুঝতে পারবে মডালস ভার্বগুলো কীরকম। তো মডালস ভার্বগুলোর মধ্যে আমরা ফিউচারের ব্যবহারটা শিখব। ফিউচার কি শিখব? ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিট যখন হবে, তাহলে ইনডেফিনিটের বেলায় খেয়াল করে দেখো, এই ফিউচার ইনডেফিনিটে আমরা যদি ব্যবহার করি উই সাবজেক্ট হিসাবে, উই এর পরে আসলে খেয়াল করে দেখবা উই আর হচ্ছে আই এর পরে এটা হবে শ্যাল, আর যতগুলো থাকবে সবগুলার শেষে উইল ব্যবহার করতে পারবে। তবে হ্যাঁ, এটা ব্রিটিশ নিয়মে আমেরিকানরা বলছে সবগুলোতে উইল বসবে, সবগুলোতে উইল বসাচ্ছে, তারা শ্যালের ব্যবহার করছেই না। তো এখন কথা হচ্ছে উই হলে কি হবে? উই শ্যাল। আর যখন মডালস ভার্ব বসবে, শুধু শুধু মডালস ভার্ব বসবে, অ্যাক্টিভ সেন্টেন্স হবে, প্যাসিভ না। প্যাসিভ হলে হচ্ছে এই সাবজেক্টটার কাজ করার ক্ষমতা আর থাকবে না। তো শ্যাল যখন হবে, মডালস ভার্ব বসে গেছে, তখন আমরা অবশ্যই একটা ভি1 বসাবো। তাহলে ভি1 বসালে আমরা কি রকম বসাতে পারি? যেমন আই শ্যাল ডু, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। সহজ সেন্টেন্সটা দিয়ে একটু কথা বলি, আর কঠিনগুলো পরে আলোচনা হবে। কিভাবে আমরা বড় বড় সেন্টেন্সগুলো মেক করব ইংলিশে, কিভাবে আমরা বানিয়ে লিখব। আমাদের দেশের একটি স্টুডেন্টের বড় সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমরা বানিয়ে লিখতে পারি না। অনেকেই পারে, যাদের গ্রামাটিক্যাল পয়েন্টগুলো ভালো আছে, যারা বেশি বেশি পড়ে। যদি তুমি বেশি বেশি মুখ দিয়ে বলো এবং শিখো, পড়ো, তাহলে না তুমি লিখতে পারবে। আর প্রত্যেক দিন অন্তত পক্ষে কমপক্ষে 2 পৃষ্ঠা তোমার বানিয়ে লেখা উচিত। ভুল হোক সমস্যা নেই, তোমার যে টিচার কাছে আছে সেই টিচারকে তুমি দেখাও যে আমি এটা কিভাবে করব বা এটা ভুল কি কি আছে। দেখবা তোমার ওই টিচার তোমাকে সংশোধন করে দিচ্ছে। তোমার আগ্রহ থাকলে টিচার তোমাকে সহযোগিতা করবে। তো এখন কথা হচ্ছে, তাহলে উই যখন ব্যবহার করলাম আমরা, তাহলে কি হলো? শ্যাল হলো। তাহলে এখানে যদি আমরা আই ব্যবহার করতাম তাহলেও কিন্তু শ্যাল হতো। তাহলে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। তারপর উই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করব। তার মানে যখন বাংলায় ট্রান্সলেট হিসাবে থাকবে করব, বে, ব, বা এরকম ধরনের থাকবে, এটার সাথে আর কোনো অতিরিক্ত না থাকবে, খাবো, আমরা খাবো, তাহলে কি হবে? উই শ্যাল ইট, তাহলে কি হবে? আমরা খাবো। এখন তুমি কি খাবে সেটা তোমার ইচ্ছা, তুমি সেটা লেখো। এখন তুমি তো এরকম না যে তুমি বই পুস্তক খাবে, তাই না? বই পুস্তক তো আর খাওয়া যায় না। তার মানে কমপ্লিমেন্ট বলা হয় এটাকে। কমপ্লিমেন্টের কাজ হচ্ছে তোমার প্রাসঙ্গিকভাবে যে কোনো তুমি যেটা এটার সাথে মিল রেখে যেটা ব্যবহার করতে পারবে বা করবে, সেটাকে বলা হয় এক্সটেনশন বা কমপ্লিমেন্ট। তো এখন কথা হচ্ছে, যদি আবার বলা হয় আই শ্যাল রিড, আমি পড়ব, তাহলে এখন তুমি কি পড়বা? দ্য নোভেল হতে পারে। আর কি পড়তে পারো তুমি? এখানে নোভেল পড়তে পারো, তারপর প্লে রাইট করতে পারো। প্লে রাইট মানে নাটক। হ্যাঁ, তো এখন আমরা আই এবং উইয়ের জন্য শ্যালের ব্যবহারটা শিখে গেলাম। বাকি যতগুলো আছে সবগুলোর জন্য উইল। তাহলে কি হবে? ইট উইল মেক ইউ হ্যাপি, তাহলে তোমাকে এটা সুখী করবে। ইট উইল মেক ইউ হ্যাপি, তোমাকে এটা সুখী করবে। তাহলে ইট ব্যবহার করলে আমরা কি করছি? ইউ, হি
হি উইল ডু দিস, তিনি এটি করবেন। অথবা তাহলে আমরা শিখলাম যে ভার্বের একটা পিওর ফর্ম বসবে যেটার সাথে কোনো এস বা ইএস দেওয়া যাবে না। অনেকে আমরা এখানে এস বা ইএস দিয়ে ফেলি, তাহলে তো আর হবে না। সো বি কেয়ারফুল। এরপরে আসি আমরা, তাহলে যত সাবজেক্ট আর বাকি থাকবে সবগুলো দিয়ে তোমরা কি লিখতে পারবা, যে উইল দিয়ে বাকি বেস ফর্ম একটা ভার্বের বসাবা, প্রসঙ্গ অনুযায়ী তোমার যেটা দিয়ে লাগে ভালো সেরকম করে মেক করবা নিচে নিচে যদি শিখতে চাও। এরপর আসি আমরা এটার যে বি আছে উইল বি অথবা শ্যাল বি, এটার সাথে যদি আমরা শ্যাল বি চিন্তা করি আর কি হবে, অথবা উইল বি, তাহলে এই টেন্সটার নাম হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা কি ব্যবহার করব, শ্যাল বি অথবা উইল বি। কিভাবে ব্যবহার করব, যেমন আই, তাহলে আই হলে কি উইল হবে না, শ্যাল হবে। আই শ্যাল বি, আই শ্যাল বি ভার্বের সাথে একটা কি দিতে হবে, আইএনজি দিতে হবে। আই শ্যাল বি রাইটিং, তাহলে আই শ্যাল বি রাইটিং আ লেটার। তাহলে কি এর বাংলাটা কি হচ্ছে, বাংলাটা কিন্তু সাথে সাথে তোমার মাথার মধ্যে ঢুকাতে হবে যাতে তুমি সেন্টেন্স বানাই লিখতে পারো এবং স্পোকেনে স্মার্ট হতে পারো। তাহলে কি হচ্ছে, আই শ্যাল বি রাইটিং আ লেটার, তাহলে কি হবে, আমি একটি চিঠি লিখতে থাকবো। তাহলে আমি একটি চিঠি লিখতে থাকবো, আমি একটি চিঠি লিখতে থাকবো, তার মানে তে ব এরকম তে ড্যাশ ড্যাশ হতে পারে, তে ড্যাশ ড্যাশ ব বা বে, হ্যাঁ, তারপর হতে পারে বেন। তাহলে অর্থটা কিরকম হচ্ছে, যদি বলা হয় হি, মনে করো একজন ভদ্রলোক, হি উইল বি রাইটিং আ লেটার, তাহলে কি হবে এর অর্থটা দেখো খেয়াল করে, তিনি একটি চিঠি লিখতে থাকবে, এটা বললে হবে নো, তাহলে কি হবে, তিনি একটি চিঠি লিখতে থাকবেন, তাহলে কি হলো, তে বেন। তাহলে আমরা কি শিখলাম, তে যুক্ত থাকবে এখানে। এখন যদি বলি যে এটা লিখতে থাকা, পড়তে থাকা, বলতে থাকা, এইরকম জিনিসগুলোকে আমরা কি বলতেছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি বসতেছে, শ্যাল বি অথবা উইল বি। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমার যে বন্ধু আছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও। তাহলে অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দাও, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, এবং কি কোনো কিছু জানতে ইচ্ছে থাকলে কিংবা এখানে প্রশ্ন থাকলে কিংবা কোনো আরও ভিডিও কোন টপিকের উপর করলে তোমাদের বেশি উপকারে আসবে সেটার জন্য কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এখন কথা হচ্ছে, আমরা তাহলে যখন সম্ভ্রমাত্মক হিসেবে আলোচনা করা হবে, অর্থাৎ ভদ্রলোকদের বিষয়ে কথা বলে বয়োজ্যেষ্ঠদের জন্য, তখন একটু তাদের সম্মান দেখাই ট্রান্সলেটগুলো করতে হবে। এখন আসি, যদি আমরা বলি ইউ, তাহলে ইউকে কি বোঝায়, ইউ শ্যাল হবে নাকি উইল হবে, উইল হবে, কারণ আমরা শুধু ফার্স্ট পার্সনের জন্য আই এবং উই এর জন্য দিয়েছিলাম শ্যাল। তাহলে ইউ উইল বি রিডিং দ্য বুক, তুমি বা, তাহলে তুমি বইটি পড়তে থাকবে, তুমি বইটি পড়তে থাকবে। আবার হতে পারে আপনি বইটি পড়তে থাকবেন, আবার হতে পারে তুই বইটি পড়তে থাকবা, এটা হবে তুই বইটি পড়তে থাকবা, এরকম কেমন হলো, কিন্তু কিছু করে নাই, তুমি বইটি পড়তে থাকবে, যেমন ওখানে তুই বইটি পড়তে থাকবে, তাহলে না বলে বলতে হবে তুই বইটি পড়তে থাকবা। তো এভাবে বললে কি সুন্দর হয় না, তাহলে আমরা ভদ্র আলোচনা করব, সেটা হচ্ছে তুমি বইটি পড়তে থাকবে, তাহলে তুমি বইটি পড়তে থাকবে। তাহলে এরপরের আলোচনা যদি আমরা চিন্তা করি যে কি আছে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ,
তো হ্যাভ কেন, যেহেতু পারফেক্ট টেন্সে বসবে, ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সে আমরা দেখব শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসবে। তো শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসবে কিভাবে? আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে কি হবে? আমি কাজটি করে থাকব। আমি কাজটি করে থাকব। ইংরেজিটা, এটা বাংলা কি হবে? আমি কাজটি করে থাকব। আমি কাজটি করে থাকব। এবার যদি হি হইতো, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করে থাকবে। তিনি কাজটি করে থাকবেন। তুমি কাজটি করে থাকবে। তাহলে এইভাবে তোমরা এখানে অসংখ্য, এখানে দাগ দিবা আর এইখানে দাগ দিবা। এখানে চেঞ্জ করলে এখানে অনেক সময় চেঞ্জ হতে পারে, কিন্তু ফার্স্ট পারসন হলে চেঞ্জ হবে না, অন্যান্য পারসনগুলো হলে চেঞ্জ হবে। এখন আসি, বিনের আলোচনা করা হয়নি, তাই না? বিন, তোমাদের এতক্ষণ যা আলোচনায় করেছি আমি, সবচেয়ে আরেকটা পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে বিন। দেখো বিন, এই বিনের ব্যবহার কখন বসবে? এম, ইজ, আর, তারপর হবে ওয়াজ অথবা ওয়্যার, আর এটার ভিতরিটা হবে বিন। ভিতরিটা হবে বিন। কিন্তু যখন এটা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হবে, তখন ব্যবহার করা হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। খেয়াল করে দেখো এটা কখন ব্যবহার আমরা করব, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে যেমন ধরো, উই হ্যাভ বিন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন হবে, তখন আমরা কি করব? হ্যাভ বিন বসাবো অথবা হ্যাজ বিন। তাহলে উই হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি হবে ডুইং। উই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতেছি বা করছি। ওইটা যেটা কন্টিনিউয়াস, যে অ্যামিজ আর ওয়াজ আর থাকলে ভার্বের সাথে আইএনজি ছিল, সেম অর্থ হবে। সম্পর্ক হচ্ছে শুধু সিন্স অথবা ফর। তাহলে সিন্স মর্নিং, তার মানে কি বোঝাচ্ছে? সকাল থেকে আমরা কাজটি করছি, অথবা এটা বলা যেতে পারে সকাল থেকে আমরা কাজটি করিতেছি। যদি এখানে এরকম হতো হি, তাহলে কি হবে? হ্যাজ বিন ডুইং, যা আছে ধরো তাই হলো। তাহলে কি হলো? হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। তিনি সকাল থেকে কাজটি করছেন, অথবা সে সকাল থেকে কাজটি করছে। মনে রাখতে হবে এখানে সিন্স। আবার যদি বলা হয় দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার, তাহলে কি হলো? উত্তরটা কেমন হলো? বাংলা ট্রান্সলেট, দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার। তাহলে তারা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। তারা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। কথা হচ্ছে, যখন আমরা এটা একটা সময়ের ক্ষেত্রে দেখো আমরা ব্যবহার করছি সিন্স দেন ফর। তাহলে সিন্স আর ফর কখন বসবে? ডেফিনিট টাইম যখন হবে, বোঝায় যদি সময়, ডেফিনিট মানে কি? নির্দিষ্ট সময়।
আর ইনডেফিনিট টাইম হয় ইনডেফিনিট। ডেফিনিট টাইমের জন্য সিন্স বসবে আর ইনডেফিনিট টাইমের জন্য ফর বসবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে কিভাবে এটা সম্ভব হলো। দেখো ডেফিনিট টাইম সিন্স মর্নিং, মর্নিং কি 12টা বাজলে মর্নিং থাকবে? সকাল 12টা, নাকি বলা হবে বেলা 12টা, দুপুর 12টা, দুপুর 1টা, দুপুর 2টা, বিকাল 3টা? তাহলে সকাল বিকালের মধ্যে একটি কি আছে? নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে। সকাল 10টা, সকাল 9টা, সকাল 11টা। তাহলে নির্দিষ্ট করে যখন বলা থাকবে তার পূর্বে যে আমরা বসাবো ফর অথবা সিন্স, সেটা অবশ্যই ডেফিনিট টাইমের জন্য সিন্স, ইনডেফিনিট টাইমের জন্য ফর। অ্যান আওয়ার 1 ঘন্টা খেলেছে, তার রাতে খেলতে পারে, বিকালে খেলতে পারে, সকালে খেলতে পারে, দুপুরে খেলতে পারে, ইভেন খুব ভোরেও খেলতে পারে। এবার আসো, যদি আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, ফার্স্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস, সরি পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তখন কিন্তু আমরা অবশ্যই হ্যাড বিন বসাবো। কি বসাবো? হ্যাড বিন। তো হ্যাড বিন কিভাবে বসবে? আই হ্যাড বিন টিচিং ইউ ফর 30 মিনিটস। কিভাবে? তাহলে কি হলো? সময়ের উল্লেখ থাকবে যতগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের কয়টি? 3টি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেখানে আমরা ব্যবহার করব, প্রথমটায় হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে শুধু হ্যাড বিন। আর যখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তার মানে সবগুলোর সাথে কি থাকছে? বিন যুক্ত থাকছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটার অর্থ কি হবে? আই হ্যাড বিন টিচিং ইউ ফর 30 মিনিটস। তার মানে কি হচ্ছে? 30 মিনিট যাবত আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছিলাম। 30 মিনিট যাবত, অথবা আমি 30 মিনিট যাবত তোমাদেরকে শিক্ষা দিচ্ছিলাম। আমি 30 মিনিট যাবত তোমাদেরকে শিক্ষা দিচ্ছিলাম। যদি এখানে হতো the boy had been writing a novel for since 2003। এখানে ইন দাও, টাইমের আগে সালের আগে ইন বসে। তাহলে দ্য বয় হ্যাড বিন রাইটিং অল নোভেল সিন্স ইন 2013। তো এখানে যদি দেখি, বালকটি একটি উপন্যাস 2003 সাল থেকে লিখছিলেন। তাহলে বালকটি হলে লিখছিল, তাহলে বালকটি কি হচ্ছে? 2003 সাল থেকে একটি উপন্যাস লিখছিল। তাহলে আমরা এত বড় সেন্টেন্সকেও আয়ত্ত করতে পারবো। এরপর আসি, বাকি এখন সবগুলো তোমরা লিখে প্র্যাকটিস করবে। এবার আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। সবগুলোর জন্য বিন যদি কোনো
ওয়ার্ডের শেষে দিয়ে হয়ে যায় এবং এটা অ্যাক্টিভ হয়, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে মাস্ট। তাহলে কি হচ্ছে, দ্য টিচার will have been teaching since evening। তাহলে কি হতে পারে, অর্থটা এমন কিরকম হচ্ছে, শিক্ষকটি সন্ধ্যা থেকে শিক্ষা দিতে থাকবেন। শিক্ষক সন্ধ্যা থেকে শিক্ষা দিতে থাকবেন। তাহলে দ্য টিচার উইল হ্যাভ বিন টিচিং সিন্স ইভিনিং। তাহলে শিক্ষকটি, যে শিক্ষকটি আসবে, মনে করো তোমার ক্লাসে তোমার হেডমাস্টার তোমাকে বলছে, দ্য টিচার, তোমরা জিজ্ঞাসা করলা একটা নতুন টিচার আসবে, তো তিনি কখন শেখাবেন, তখন তোমাদের শিক্ষক বললেন দ্য টিচার উইল হ্যাভ বিন টিচিং সিন্স ইভিনিং। ওকে, তাহলে আমরা ট্রান্সলেশন কিভাবে করব বাংলাটা, শিক্ষক সন্ধ্যা থেকে শিক্ষা দিতে থাকবেন, তার মানে ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্সে যখন আমরা আলোচনা করব তখন কি ভবিষ্যতের নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি তোমাদের এই দুইটি ভিডিওতে অক্সিলারি ভার্বগুলো কিভাবে ডিটেলস ব্যবহার করতে হয় সেটা আলোচনা করেছি। এরপরে আলোচনা করব এর নেগেটিভ নিয়ে কিছু আলোচনা করব, এর ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করব, কিভাবে হবে প্যাটার্ন সহ তোমাদের এই সেন্টেন্স লিখে বুঝাবো। মনোযোগ দিয়ে দেখতে থাকো, দেখতে ইনশাল্লাহ তোমাদের শেখা হয়ে যাবে এবং ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ অডিয়েন্স।